বাংলাদেশের রাজনৈতিক যে তরি আছে বা জাহাজ, এটাতে যিনি ড্রাইভিং সিটে বসেছে সে জানে না বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন এই জাহাজে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন চাঁদাবাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে চাঁদাবাজকে হলো সমঝোতা বলে। আরেকজনকে হলো খাল খননের কর্মসূচি দেওয়া হয়েছে, পলিটিক্যাল উপদেষ্টা। তো আমরা বলেছিলাম, ওই যে বলে না যে খাল কেটে হলো কুমির নিয়ে এসে, তো আগে জিয়াউর রহমান খাল কেটেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, আর এখন তাকে উপদেষ্টা করা হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, খাল খনন করতে দেওয়া হয়েছে যাতে ইন্ডিয়ান প্রজেক্টগুলো বাংলাদেশে নিয়ে আসা যায়। তা আমরা সবিনয় বিনীত অনুরোধ জানাবো যে আপনি যে খাল নালা কর্মসূচি পেয়েছেন এগুলা খনন করার, প্রথমে একটু সাহস থাকলে তিস্তাটা একটু খনন করে দেখান। কারণ এই যে তিস্তা, আপনারা জানেন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যারা আমাদেরকে খুন করার দায়ে শেখ হাসিনা ওইখানে আশ্রয় নিয়েছে, সেখানে মন্ত্রী এমপিদের যারা আগে ছিল তাদেরকে খুব তোয়াজ করে কলকাতা থেকে দিল্লি বিভিন্ন জায়গায় রেখেছে। তা আমরা মাঠে আন্দোলন করি আমাদের ভাইদের জন্য, শহীদদের জন্য, হত্যার বিচারের জন্য। আর ওনারা হলো লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসেছে, একজন বাংলাদেশে বসেছে, আওয়ামী লীগের সাথে আতাত করেছে, বলেছে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে আমরা তোমাদের সব অফিসগুলো নিজ উদ্যোগে গিয়ে খুলে দেব। তো এখন যা হচ্ছে, আওয়ামী লীগ একটা হলো সৌভাগ্যবান পার্টি হয়ে গেছে, তার কর্মী অফিস কোনো খরচ নাই, সব খরচ বিএনপি দিচ্ছে এবং অফিস উদ্বোধনও করে দিচ্ছে বিএনপি। ওইখানে যারা এমপি আছেন তারা আওয়ামী লীগের অফিসের দায়িত্ব নিয়েছে। এই হলো আমাদের বাংলাদেশ। তারপরে হলো বিচারের বিষয়ে আসি। এখন হলো তারা নাকি পুলিশ হত্যা তদন্ত শুরু করেছে, পুলিশ মারছে কে। তা আমি স্পষ্টভাবে গতকাল বলেছি যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, গ্যাংস্টার যারা আছে, তারাই ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশের থানাগুলো জ্বালিয়ে দিয়েছিল। আমি আন্দোলনের সময় এই যে বাড্ডা থানা কারা জ্বালিয়ে দিয়েছিল, যদি সেই সময় ইতিহাসগুলো উন্মোচন করা হয় তখন আমরা দেখতে পাবো যেই সকল খুনি সংগঠন রয়েছে এবং বিভিন্ন জায়গা গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে, তারা এইসব কর্মকাণ্ডে সংযুক্ত ছিল। বাংলাদেশের যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিল, আমরা যদি মারতাম তাহলে একটা বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো না। আমরা আইন এবং বিচারে বিশ্বাস করি। আমরা হলো সালাউদ্দিন ভাইয়ের মতন মবতন্ত্রে বিশ্বাস করি না। আমরা হলো বিএনপির মতন মবতন্ত্রে বিশ্বাস করি না, যারা মব করে নির্বাচন কমিশনে আপনারা দেখেছেন দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি। এই যে ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি খুনের আসামি। ওনাকে হলো রেলঘাট, নৌবাহিনী সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছে এটা। এই জন্য হলো বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর যখন দেখেছিলাম আমরা বাংলাদেশটা একটি নতুনভাবে গঠন হবে, আর তারা এখানে হলো দিল্লির একটা হলো নাটকের যাত্রা এখানে বসায়েছে, যেই যাত্রকের প্রডিউসার হলো তারেক রহমান, আর এখানে অভিনয় করছে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজরা। তা আমরা হলো এই নর্তদিকের নাচ দেখি, মাঝখানে হলো বাংলাদেশের হলো কামসারা হচ্ছে। এই হলো বাংলাদেশেরই। এখন আমাদের সামনে সুনির্দিষ্ট লড়াইটা আর কি, এটা হলো সিরিয়াস আলোচনা। সুনির্দিষ্ট লড়াইটা হলো, আপনারা দেখেন আমরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলাম। এটার অন্যতম কারণ ছিল আমাদের পকেটে টাকা নেই, আমাদের চাকরি নাই, মা বাপ এলাকায় বসে আছে যে কখন ছেলে তুই টাকা পাঠাইবি, চাকরি পাইবি। গার্লফ্রেন্ড কল দিয়া প্রত্যেক রাতে বলে কখন আমাকে বিয়ে করবা। ফলত তরুণদের পকেটে চাকরি নাই, তারা বিয়েও করতে পারতেছে না, মা বাপ যে টাকা দিয়ে পড়াশোনা করেছে সে টাকাও রিব্যাক করতে পারতেছে না। ফলত আমাদের এত 9-6 এইসব চান্দাবাজি ড্রামা দেখে আমাদের লাভ নাই। আমাদের তরুণদের চাকরি প্রয়োজন, আমাদের ভালো একটা শিক্ষা প্রয়োজন ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। সারাদিন ক্লাসে আইসা এইসব দেখেন না, এখন বিসির কথা কাদেরকে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। আরে বেটা, তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনের শীতে হলো কিভাবে সোয়েটার বিক্রি করবে, ওর হলো তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে। এখন আমাদের কাজটা কি? আমাদের লড়াইটা হলো ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা,
যাতে আওয়ামী লীগের যারা টিচার আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা হলো ম্যানুফ্যাকচারিং যে কনসেপ্ট আছে, অর্থাৎ মতামত উৎপাদনের মধ্য দিয়ে তারা যাতে আওয়ামী লীগকে সুযোগ করে না দিতে পারে, সেই ফাইটটা আমাদের জারি রাখতে হবে। এটা রাজনৈতিক লড়াই। আরেকটা লড়াই আছে যে গুলশান অফিসে দিনে কয়বার যেতে পেরেছে, এই যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশে কোথাও বিসি নিয়োগ দেওয়া চলবে না। কে কয়টা বিএনপির প্রোগ্রাম করেছে, কে কয়বার লন্ডনে তৎকালীন সময় ফোন দিয়েছে, এই যোগ্যতার ভিত্তিতে করে বিসি নিয়োগ দেওয়া যাবে না। এগুলো আপনাদের শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। বিসি যার একাডেমিক এক্সেলেন্সি আছে, যে হলো কোনো পার্টি অফিসে ধর্ণা দেয় না, ছাত্রদের কাছে ধর্ণা দেয়, সংশ্লিষ্টতা দেখে ছাত্ররা কিভাবে ভালো থাকবে, পাতলা ডালের জায়গায় ঘন ডাল বানাবে, এবং ক্লাসে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সকল শিক্ষকের দলীয় ভিত্তি থেকে বের হয়ে একাডেমিক পরিবেশ নিশ্চিত করবে, এমন বিসি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই। এটা হলো আমাদের ক্লিয়ার কাট কথাবার্তা। যদি বুজুং বাজুং কোনো বিসি নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেটা অলরেডি তারা শুরু করেছে, তাহলে সেই বিসির কি অবস্থা হবে সেগুলোর নজরানা আমাদের সামনে আছে। এই যে আরেফিন ছিল, যে হলো লুঙ্গি খুলে হলো পালাইছিল ক্যাম্পাস থেকে, মনে আছে আপনাদের? এই যে আরেফিন 900 টিচার হলো নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডের। আমাদের গণ অভ্যুত্থানের পরে একাডেমিকে নিয়োগ দেওয়া হয়েছিল মামুন স্যারকে, তো উনিও অনেক বিএনপি টিচারকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে প্রক্টরগুলো এক দলের পক্ষে কাজ করেছে এবং বিসিও এক দলের পক্ষে কাজ করেছে। কেউ এত ভালো লোক না। আবার বাংলাদেশ ব্যাংকের যিনি সাবেক গভর্নর, উনিও এত ভালো লোক না। উনি বিকাশের পক্ষে কি কি কাজ করেছিল সেটাও বাংলাদেশের মানুষ জানে। এই জন্য হলো এই গুন্ডা পান্ডা মাস্তানি থেকে আমরা বের হতে চাই। আমাদের এমন একটা জগৎ চাই যেখানে আমাদের যুবকদের জন্য চাকরি থাকবে, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে, আমার মা বাবা অসুস্থ হলে একটু ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো, আমরা একটু ভালো থাকতে পারবো, খাইতে পারবো, ভালো একটু পরিবেশে ঢাকা শহরে ঘুরতে পারবো। এইসব লক্কর জক্কর বাসে আমাদের আর হলো চরকির মতন যাতে ঘুরতে না হয়। এটা হলো আমাদের সিম্পল জীবন, সিম্পল রাজনীতি। এই সিম্পল রাজনীতি যদি হলো এই যে লন্ডন থেকে যিনি এসেছেন উনি যদি না বুঝতে পারেন দীর্ঘদিন না থাকার কারণে, তাহলে আপনি আসেন আমাদের সমাবেশে, আমরা আপনাদেরকে কান খুলে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তরুণ প্রজন্মে যে রাজনীতিতে এসেছে, এই রাজনীতিটা নতুন বাংলাদেশে। আপনি পুরো বাংলাদেশে, আমি 1 মিনিটে শেষ করব, আমি কেন চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এটার কারণটা আমি বলি। খুবই স্পষ্ট কথা, পলিটিক্যাল ফাইন্যান্স, এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়। ফলত আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা 8 আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস, ওনার কাছে যায়, উনি গিয়ে গুলশান অফিসে জমা দেয়। গুলশান অফিসে জমা দেওয়ার পরে পুরো বাংলাদেশ থেকে এভাবে গ্যাংস্টার যারা আছে, ভক্ত মুরিদ এবং এই মাস্টার মাইন্ডের, উনি হলো এগুলা নেওয়ার পরে এই কেন্দ্রিক হলো দলটা পরিচালনা করে থাকে। আর পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করে। কোথাও যদি আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে যাই, তাহলে ওইখানে তারা শুটিং স্কোয়াড পাঠায়। আবার যদি বাংলাদেশ ব্যাংকে তাদের লোক বসাইতে হয়, লোক পাঠায় বলে ওরে নামায় দেয়, ওরে উঠায় দেয়। তো এই যে সিস্টেমটা আছে, এটা কিন্তু পুরোটাই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে জড়িত। আর এই ফাইন্যান্সিং সিস্টেম যেটা, সেটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি। এটা যদি বন্ধ করতে পারি, তাহলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যেদিন এনসিপির যাত্রা শুরু হয়েছিল মানিক মিয়া এভিনিউতে, সেদিন ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারি নাই। আমাদের পক্ষ থেকে আমাদের নেতা জনাব রুহুল কবির রিজভী এসেছিলেন এবং সেই অনুষ্ঠানটা আমি টিভির পর্দায় দেখেছি, আমার খুব ভালো লেগেছে। গণতন্ত্রের মাঠে এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসাবে যেদিন শুরু হয়েছিল, সেদিন থেকে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে আমাদের তরুণদের অংশগ্রহণ আমাদেরকে আরও বেশি মর্যাদাবান করবে, উৎসাহিত করবে, এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে এবং তারুণ্যের চাহিদাকে ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই 1 বছরে তারা অনেক দূর আসতে সক্ষম হয়েছে। যেভাবেই হোক রাজনীতিতে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে, নির্বাচনী জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করবে। সময় লাগবে,
কিন্তু সবকিছু ওভারনাইট হয় না। এবং আমি আশা করি রাজনীতির এই কণ্ঠকাকীর্ণ মাঠে যাতে সবাই উত্থান পতনকে আমরা মেনে নেই। এই উত্থান পতনকে যারা মানতে পারেনি তারা রাজনীতিতে টিকে থাকেনি। এই রাজনীতিতে মানুষের চাহিদাকে যারা ধারণ করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এদেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে, সেরকম একটি রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, আগামীর প্রজন্ম চায়। আমরা সনাতনী রাজনীতিতে এখন আর বিশ্বাস করি না। আমরা ইতিহাসের দিকে কেবল যাই না, আমরা ভূগোলের দিকেও যেতে চাই। আগের জমানায় আমরা দেখতাম এই 52 ভাষা আন্দোলন, 47, 71 দিয়ে শুরু করে বক্তব্য শেষ করতে করতে তার আর বর্তমানের জন্য আর কিছু থাকে না বক্তব্যের। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যৎ নির্মাণের জন্য আমি এনসিপির এই রাজনীতিতে এই অংশগ্রহণ এবং এই জাতিকে নেতৃত্ব দেওয়াকে আবারও মনে করে আমাদের জন্য একটি রাজনৈতিক বিশাল বিজয়। গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে। অনেক ফুলকে আমরা দেখেছি যারা শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। 2024 জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করে, সেই রকম রাজনীতি তারা করবে। এবং তাদের ম্যানিফেস্টো দেখে আমি উৎসাহিত হয়েছি। পুরো ম্যানিফেস্টো আমার মনে না থাকলেও আমি সেই ম্যানিফেস্টোর দিনে নাহিদের দাওয়াত পেয়েছিলাম। যেহেতু আমি নির্বাচনী এলাকায় ছিলাম সেজন্য আসতে পারিনি, মনোযোগ দিয়ে আমি ইশতেহারটা দেখেছি। আশা করি সেই নির্বাচনী ইশতেহার সময়ে সময়ে এখানেই স্ট্যাটিক না থেকে যুগের চাহিদা অনুসারে, তারুণ্যের চাহিদা অনুসারে, এদেশের জনমানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে সেই ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য এবং গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র পাল্টাবে। যে ঘোষণাপত্র এবং উদ্দেশ্য রাজনীতিতে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তারা কখনো রাজনীতিতে এগিয়ে যেতে পারে না। আমি আশা করি আমার তরুণ বন্ধুদের এটা মনে থাকবে যে সময়ের চাহিদা অনুসারে এবং মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে আমাদের ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য, আমাদের কর্মসূচি পাল্টাবে এবং সময়ের সাথে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এই রাজনীতিতে টিকে থাকা যাবে। রাজনীতি কোনো স্ট্যাটিক বিষয় নয়, সেটা গতিশীল বিষয়। আমাদের সেই গতিশীলতাকে মেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকব। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকবো এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। আগে আমি বলতাম জাতীয় সংসদটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল অন্য জায়গায়, গণভবনে। সুতরাং আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এখন জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় সমস্ত ইস্যুতে সেটা আমরা আলোচনা করে বিতর্কের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি দিক নির্দেশনা দিতে পারবো। এই জাতির চাহিদা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, আমাদের শহীদের আকাঙ্ক্ষা